যদি বলা হয় কোনো শিশুকে দারুণ বুদ্ধিমান বা মেধাবী বলে প্রশংসা করাটা আসলে তার ভবিষ্যৎ নষ্ট করার সবচেয়ে সহজ উপায়, তাহলে বিষয়টা কেমন শোনায়? হ্যাঁ, এটা শোনা মাত্রই তো বেশ ধাক্কা খাওয়ার কথা। ঠিক তাই। স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে প্রশংসা করলে তো আত্মবিশ্বাস বাড়ার কথা। একদম। কিন্তু অবাক করার মতো হলেও মনস্তত্ত্বের দীর্ঘ গবেষণা ঠিক এমনটাই প্রমাণ করেছে। আমরা তো সাধারণত সফলতার গল্পগুলোকে খুব সহজ আর সোজা একটা রেখায় ভাবতে পছন্দ করি। মানে চারপাশের সফল মানুষদের দেখে মনে হয় যেন তাদের ভেতর জন্মগত কোনো জাদুকরী ব্যাপার আছে। হ্যাঁ, ট্যালেন্ট বা ভাগ্যের কথা আমরা খুব সহজেই বলে ফেলি। ঠিক। কিন্তু যখনই বাস্তবের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তখন দেখা যায় অনেকেই মাত্র একবার হোঁচট খেয়েই থমকে দাঁড়াচ্ছে। আর অন্যদিকে কেউ কেউ যারা হয়তো খুব একটা ট্যালেন্টেড নয়, তারা বারবার ব্যর্থ হওয়ার পরও ঠিকই ঘুরে দাঁড়াচ্ছে। এই বৈপরীত্যটা আসলেই খুব ইন্টারেস্টিং। বিশ্বখ্যাত বই মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস এর লেখিকা ক্যারল ডোয়েক তার গবেষণায় দেখিয়েছেন যে এর শেকড় কোনো জাদু বা অলৌকিক কিছু নয়। আচ্ছা। বরং পুরো বিষয়টা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের গঠনের ভেতরে। আরও নির্দিষ্ট করে বললে চারপাশের পৃথিবীকে আমরা কিভাবে ব্যাখ্যা করছি সেই মনস্তাত্ত্বিক কাঠামোর ভেতরে। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের লক্ষ্যই হল সফলতার এই মনস্তত্ত্ব বা চিন্তার গঠনটাকে একদম ভেঙে বোঝা। আমরা দেখব যে সফলতার রহস্য আসলে কাজের মধ্যে ততটা নেই যতটা আছে মনের ভেতরে। এবং এই আলোচনাটা কিন্তু শুধু কিছু মোটিভেশনাল বা অনুপ্রেরণামূলক গল্পের সংকলন নয়, এটি মূলত বিজ্ঞান আর মনস্তত্ত্বের একটা মেলবন্ধন। রাইট। আমরা বোঝার চেষ্টা করব মাইন্ডসেট বা মানসিকতা ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি কিভাবে কাজ করে, আর কেন এই চিন্তার প্যাটার্ন পরিবর্তন করাটা যে কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। তাহলে শুরুতেই বোঝা দরকার, জীবন বা চিন্তা পরিবর্তনের আগে মাইন্ডসেট জিনিসটা আসলে কি। খুব সাধারণ অর্থে মাইন্ডসেট হলো আমাদের চিন্তার ধরন। একদম সহজ কথায়। মানে মানুষ নিজেকে এবং চারিপাশের পৃথিবীকে কিভাবে মূল্যায়ন করে সেটাই তার মাইন্ডসেট। তো উৎস উপাদানে বলা হয়েছে মানুষের চিন্তার ধরন মূলত দুই প্রকারের হয়। হ্যাঁ, একটা হলো ফিক্সড মাইন্ডসেট বা স্থির মানসিকতা, আর অন্যটি হলো গ্রোথ মাইন্ডসেট বা বিকাশমান মানসিকতা। এই দুটো ভিন্ন ধরনের মাইন্ডসেটের মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল, আর এর প্রভাবও সুদূরপ্রসারী। ফিক্সড মাইন্ডসেটের মূল বিশ্বাসটা হল মানুষের বুদ্ধি, চরিত্র বা সৃজনশীলতা জন্মগত এবং অপরিবর্তনযোগ্য। হ্যাঁ, এই মানসিকতার মানুষেরা মনে করে তাদের যতটুকু মেধা আছে ঠিক ততটুকুই থাকবে, এটা বাড়ানো বা কমানো যায় না। যার কারণে তারা সবসময় প্রমাণ করতে ব্যস্ত থাকে যে তারা কতটা বুদ্ধিমান। ঠিক বলেছেন। এর ফলে তারা নতুন কোনো চ্যালেঞ্জ এড়িয়ে চলে, কারণ সেখানে ব্যর্থ হওয়ার এবং নিজেদের অক্ষমতা প্রকাশ পাওয়ার একটা বিশাল ভয় তাদের ভেতর কাজ করে। বিষয়টা আর একটু পরিষ্কার করার জন্য চলুন একটা অ্যানালজি বা উপমা টানা যাক। ফিক্সড মাইন্ডসেটকে একটা ছাপা হওয়া বইয়ের সাথে তুলনা করা যায়। চমৎকার একটা উপমা। একটা বই যখন ছাপা হয়ে যায় তখন তার ভেতরের লেখা তো আর পরিবর্তন করা যায় না, তাই না? যদি সেখানে কোনো বানান ভুল থাকে বা তথ্য ভুল থাকে, তবে সেটা ওই বইটার গায়ে স্থায়ীভাবে থেকে যায়। একদম। ফিক্সড মাইন্ডসেটের মানুষেরাও নিজেদের ঠিক এভাবেই দেখে। তারা মনে করে তাদের কোনো ভুল মানেই সেটা তাদের স্থায়ী অক্ষমতার প্রমাণ। উপমাটা এই ধারণার মেকানিজমটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। এই ছাপা হওয়া বইয়ের মানসিকতা কিভাবে মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে তা বিশ্লেষণ করলে দেখা যায় ফিক্সড মাইন্ডসেটের মানুষেরা অন্যের সফলতায় প্রচণ্ড হিংসাবোধ করে। আচ্ছা, এর পেছনের কারণটা কি আসলে? এর মনস্তাত্ত্বিক কারণ হল তারা পৃথিবীকে একটা জিরো সাম গেম হিসেবে বিবেচনা করে। জিরো সাম গেম হলো এমন এক ধারণা যেখানে মনে করা হয় সফলতার পরিমাণ বা সুযোগ একেবারে নির্দিষ্ট। মানে অন্য কেউ সফল হচ্ছে, মানে সফলতার সেই নির্দিষ্ট ভাগ থেকে অন্যের অংশটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর নিজের অংশটা কমে যাচ্ছে। ঠিক যেন একটা পিৎজার মতো, যেখানে স্লাইসগুলো একদম নির্দিষ্ট। অন্য কেউ বড় স্লাইস নিয়ে নিলে নিজের জন্য ছোট স্লাইসটাই বেঁচে থাকবে। দারুণ বলেছেন। আর অন্যদিকে যদি গ্রোথ মাইন্ডসেটের দিকে তাকানো যায়, তাহলে সেটা হলো একটা ডিজিটাল ডকুমেন্ট বা ক্লাউড ফাইলের মতো। হ্যাঁ, যা প্রতিনিয়ত আপডেট করা যায়। ঠিক তাই। যে কেউ চাইলেই সেখানে নতুন কিছু যোগ করতে পারে, ভুলগুলো মুছে ফেলে প্রতিদিন সেটাকে উন্নত করতে পারে।
গ্রোথ মাইন্ডসেটের মূল বিশ্বাসটাই হল মানুষ চাইলে শিখে আরও ভালো হতে পারে। মানে মেধা বা বুদ্ধিমত্তা হলো একটা পেশির মতো, যাকে ব্যায়ামের মাধ্যমে শক্তিশালী করা সম্ভব। তো এই চিন্তার ধরনটাকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে বোঝা যায় কেন এই মানসিকতার মানুষেরা চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসে। গ্রোথ মাইন্ডসেট ধারণকারীরা ব্যর্থতাকে তাদের পরিচয়ের কোনো স্থায়ী দাগ হিসেবে দেখে না। তারা ব্যর্থতাকে দেখে একটি সাময়িক অবস্থা বা ডেটা হিসেবে। তারা বুঝতে পারে যে তারা আজ যা জানে না সেটা কাল শিখে নিতে পারবে। আর এই ছোট একটি পার্থক্যই নির্ধারণ করে দেয় যে কেউ কি সফলতার পথে হাঁটতে হাঁটতে মাঝপথে থেমে যাবে নাকি বাধা পার হয়ে সামনে এগিয়ে যাবে। একদম সত্যি। শুধু চিন্তার ধরন কিভাবে জীবনের গতিপথ ঠিক করে দেয় সেটা সত্যিই ভাবনার বিষয়। তবে শুধু এই মাইন্ডসেটের প্রকারভেদ জানাই তো যথেষ্ট নয়। না, মোটেও না। এই তাত্ত্বিক জ্ঞানটাকে তো সফলতার সূত্রে পরিণত করতে হবে। উৎস উপাদানে এমন কিছু মূল শিক্ষার কথা বলা হয়েছে যা থেকে বোঝা যায় কিভাবে এই মানসিকতা কাজ করে। প্রথম যে বিষয়টা সবচেয়ে বেশি ধাক্কা দেয় তা হলো প্রতিভা নয়, বরং প্রচেষ্টা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বইটিতে একটা দারুণ সমীকরণ দেওয়া হয়েছে। সাফল্য সমান সমান অনুশীলন যোগ অধ্যাবসায়। এই সমীকরণটি সফলতার প্রচলিত ধারণাকে একদম পাল্টে দেয়। সমাজে তো এমন অনেক উদাহরণ দেখা যায় যেখানে শুরুতে খুব একটা প্রতিভাবান না হওয়া সত্ত্বেও শুধু নিজেদের চেষ্টা আর লেগে থাকার কারণে মানুষ অনেক দূর পৌঁছে গেছে। একদমই তাই। আচ্ছা, একটু থামাতে হচ্ছে এখানে। এই জায়গায় আমার একটা বড় খটকা লাগছে। বলুন। বইটি বলছে প্রতিভা নয়, প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। কিন্তু এর মানে কি? এই যে পৃথিবীতে জন্মগত প্রতিভার কোনো মূল্যই নেই? মোজার্ট বা আইনস্টাইনের মতো মানুষেরা কি শুধুই প্রচেষ্টার ফসল? আমরা তো দেখি অনেকেই জন্মগতভাবে কোনো বিশেষ কাজে একটু বেশি দক্ষ। তাহলে কি সেই প্রতিভাকে পুরোপুরি অস্বীকার করা হচ্ছে? এই প্রশ্নটা খুবই যৌক্তিক, আর এখানেই ক্যারল ডুয়েকের গবেষণার সবচেয়ে চমৎকার দিকটি লুকিয়ে আছে। উৎস উপাদান কিন্তু প্রতিভার অস্তিত্বকে একেবারেই অস্বীকার করছে না। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বইটি দেখাচ্ছে যে প্রচেষ্টা ও অধ্যবসায় ছাড়া প্রতিভা আসলে মূল্যহীন। প্রতিভা হল একটা শুরুর রেখা বা স্টার্টিং পয়েন্টের মতো। আচ্ছা। ধরুন, কারোর ভেতরে হয়তো জন্মগতভাবে খুব ভালো গান গাওয়ার প্রতিভা আছে, কিন্তু সে যদি প্রতিদিন রেয়াজ না করে তাহলে তার সেই প্রতিভা বিকশিত হবে না। ফিক্সড মাইন্ডসেটের মানুষরা মনে করে তাদের প্রতিভা আছে বলেই তাদের আর চেষ্টা করার দরকার নেই। এই বিষয়টা আরও পরিষ্কার করার জন্য বইটিতে থাকা সেই বিখ্যাত গবেষণার কথা টানা যেতে পারে যা একেবারে শুরুতে উল্লেখ করা হয়েছিল। হ্যাঁ, পাজল টেস্ট। শিশুদের ওপর করা পাজেল বা ধাঁধা মেলানোর সেই পরীক্ষাটি কিন্তু এই প্রচেষ্টা আর প্রতিভার পার্থক্যটাকে দারুণভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ঠিক ধরেছেন। ক্যারল ডুয়েক এবং তার দল স্কুলগামী শিশুদের ওপর একটি যুগান্তকারী পরীক্ষা করেছিলেন। প্রথমে শিশুদের একটি সহজ পাজল মেলাতে দেওয়া হয়। সবাই সেটি সফলভাবে মেলাতে পারে। তারপর এরপর গবেষকরা শিশুদের দুটো দলে ভাগ করে দুই রকমভাবে প্রশংসা করেন। প্রথম দলকে বলা হয়, ওয়াও, তুমি এই পাজলটা মেলাতে পেরেছ, তুমি নিশ্চয়ই অনেক বুদ্ধিমান। মানে তাদের জন্মগত বুদ্ধিমত্তার প্রশংসা করা হলো। হ্যাঁ, আর দ্বিতীয় দলকে বলা হয়, তুমি এই পাজলটা মেলাতে পেরেছ, তুমি নিশ্চয়ই অনেক চেষ্টা করেছ। অর্থাৎ তাদের প্রচেষ্টার প্রশংসা করা হয়। এর পরের অংশটাই সবচেয়ে ইন্টারেস্টিং। একদম। এরপর যখন শিশুদের বলা হলো, এবার তোমাদের জন্য দুটো পাজল আছে, একটি আগেরটার মতোই সহজ, অন্যটি একটু কঠিন, তবে ওটা থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবে। ফলাফল কি হলো? দেখা গেল যাদের বুদ্ধিমত্তার প্রশংসা করা হয়েছিল তাদের প্রায় সবাই সহজ পাজলটি বেছে নিল, কারণ তারা ভয় পাচ্ছিল যে কঠিনটি মেলাতে না পারলে তাদের আর বুদ্ধিমান মনে করা হবে না। ওয়াও! তার মানে কাউকে বুদ্ধিমান বলাটা আসলে তাকে একটা অদৃশ্য খাঁচায় বন্দি করে ফেলার মতো। সে সারা জীবন শুধু প্রমাণ করতে চায় যে সে আসলেই বুদ্ধিমান, এবং সেই ভয়ে সে নতুন কোনো ঝুঁকি নিতে চায় না। ঠিক তাই। অন্যদিকে যাদের প্রচেষ্টার প্রশংসা করা হয়েছিল তাদের প্রায় ৯০% কঠিন পাজলটি বেছে নিল, কারণ তারা জানত যে চেষ্টা করাটাই আসল কথা, আর কঠিন পাজল থেকে তারা নতুন কিছু শিখতে পারবে। এখান থেকেই বুঝতে সুবিধা হয় যে কিভাবে মানুষ ব্যর্থতাকে গ্রহণ করে। ফিক্সড মাইন্ডসেট ব্যর্থতাকে দেখে একটা চূড়ান্ত রায় হিসেবে। একবার ব্যর্থ হওয়া মানে সে অযোগ্য। কিন্তু গ্রোথ মাইন্ডসেটে ব্যর্থতা হল নিছকই কিছু ডেটা বা তথ্য। এই ডেটার বা তথ্যের বিষয়টা মনস্তাত্ত্বিকভাবে খুব গুরুত্বপূর্ণ। মানে যখন কেউ কোনো কাজে ব্যর্থ হয় তখন তার মানে এই নয় যে সে অযোগ্য।
এর মানে হলো সে যে পদ্ধতিতে কাজটি করার চেষ্টা করেছিল সেই পদ্ধতিটি কাজ করেনি। তাকে নতুন কোনো পদ্ধতি বের করতে হবে, এই তো। হ্যাঁ, যেমন থমাস এডিসন যখন লাইট বাল্ব আবিষ্কার করতে গিয়ে হাজারবার ব্যর্থ হয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে তিনি ব্যর্থ হননি, বরং তিনি এমন হাজারটি উপায় খুঁজে পেয়েছেন যেগুলো কাজ করে না। এটাই হলো নিখাত গ্রোথ মাইন্ডসেট। ব্যক্তিগত জীবনের বাইরে কর্পোরেট জগতেও কিন্তু এর বিশাল প্রভাব রয়েছে। অবশ্যই। উৎস উপাদানে বলা হয়েছে কিভাবে ফিক্সড মাইন্ডসেটের নেতৃত্ব বড় বড় কোম্পানিকে ধ্বংস করে দিতে পারে। উদাহরণস্বরূপ এমন অনেক কোম্পানির কথা ভাবা যেতে পারে যেখানে ভুল করাকে অপরাধ হিসেবে দেখা হয়। সেখানে কর্মীরা নিজেদের ভুলগুলো লুকিয়ে রাখে, কারণ তারা ভয় পায় তাদের চাকরি চলে যাবে বা তাদের অযোগ্য ভাবা হবে। যার ফলস্বরূপ কোম্পানির ভেতরের সমস্যাগুলো কখনো সমাধান হয় না এবং একসময় কোম্পানিটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। ঠিক তাই। কিন্তু যে কোম্পানিতে গ্রোথ মাইন্ডসেটের চর্চা হয় সেখানে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সেখানে কর্মীরা জানে যে কোনো প্রজেক্ট ব্যর্থ হওয়া মানেই সেটার দায় তার নিজের অযোগ্যতা নয়, বরং কোম্পানিটি ওই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন কোনো প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করে। একদম। আর ব্যর্থতাকে ডেটা হিসেবে দেখার এই মানসিকতা তৈরি করতে হলে প্রতিদিনের ব্যবহৃত শব্দে কিছু জাদুকরী পরিবর্তন আনতে হবে। যেমন সবচেয়ে মজার বিষয়টা হলো ঠিক এখানেই, আমি পারি না এই বাক্যটিকে পরিবর্তন করে বলতে হবে আমি এখনও পারিনি। এই যে এখনও বা ইংরেজিতে ইয়েট শব্দটি, এটি শুধু একটা শব্দ নয়, এটি একটা মানসিক সুইচ হিসাবে কাজ করে। হ্যাঁ, এই এখনও শব্দটির পেছনের স্নায়ুবিক বা নিউরোলজিক্যাল মেকানিজমটা কিন্তু বেশ গভীর। সেটা কিভাবে কাজ করে? যখন কেউ বলে আমি পারি না, তখন মস্তিষ্ক ধরে নেয় যে এই কাজটা করা তার পক্ষে আর কোনোভাবেই সম্ভব নয়। মস্তিষ্ক তো সবসময় শক্তি সঞ্চয় করতে ভালোবাসে, তাই যখনই সে এমন চূড়ান্ত বার্তা পায় সে সমাধান খোঁজার সব রাস্তা বন্ধ করে দেয়। কিন্তু যখন বলা হয় আমি এখনো পারিনি, তখন বর্তমানের অক্ষমতাকে ভবিষ্যতের একটা বিশাল সম্ভাবনায় বদলে দেওয়া হয়। মস্তিষ্ক তখন সংকেত পায় যে শেখার প্রক্রিয়াটি এখনও চলছে এবং তাকে সমাধান খোঁজা চালিয়ে যেতে হবে। একটা ছোট্ট শব্দ কিভাবে আমাদের স্নায়বিক পথ বা নিউরাল পাথওয়েগুলোকে সচল রাখে তা সত্যি অবাক করার মতো। আচ্ছা, যদি এই এখনও শব্দটি আমাদের নতুন করে চেষ্টা করতে সাহায্য করে, তাহলে একটা প্রশ্ন আসে, নতুন কিছু চেষ্টা করাটা শারীরবৃত্তীয়ভাবে এত কঠিন কেন? কেন মানুষ নতুন কিছু করতে গেলেই ভয় পায়? বইটির ভাষায় যাকে বলা হয়েছে কমফর্ট জোন বা আরামের জায়গা থেকে বেরিয়ে আসার ভয়, এর কারণ লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের অ্যামিগদালা নামক অংশে, যা আমাদের ভয়ের কেন্দ্র হিসাবে কাজ করে। মানে বিবর্তনের ধারা অনুযায়ী অজানা বা নতুন পরিস্থিতিকে মস্তিষ্ক বিপদের সংকেত হিসাবে ধরে, তাই তো? একদম। ফিক্সড মাইন্ডসেটের মানুষের ক্ষেত্রে এই ভয়টা আরও তীব্র হয়, কারণ তারা মনে করে নতুন কিছুতে ব্যর্থ হলে সমাজ তাদের বোকা ভাববে। এটাই তাদের কমফর্ট জোন। কিন্তু গ্রোথ মাইন্ডসেট শেখায় যে এই ভয়টাকে এড়িয়ে যাওয়ার কিছু নেই, বরং এই ভয়কে মেনে নিয়ে কাজ করার মাধ্যমেই উন্নতি নিশ্চিত হয়। হ্যাঁ, ভয়কে জয় করার মাধ্যমেই গ্রোথ নিশ্চিত হয়। মাইন্ডসেটের এই তত্ত্বগুলো, এর পেছনের কারণগুলো তো বেশ গভীরভাবে বোঝা গেল, কিন্তু দিন শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই তত্ত্বগুলোকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করার উপায় কি? উৎস উপাদানে এই মাইন্ডসেট বাস্তবে ব্যবহারের 4টি বাস্তবসম্মত উপায়ের কথা বলা হয়েছে। আচ্ছা। প্রথমটি হল প্রতিদিন নিজেকে কোনো না কোনো চ্যালেঞ্জ দেওয়া। হ্যাঁ। দ্বিতীয়টি, ভুল করলে নিজেকে দোষারোপ না করে সেই ভুল থেকে শিক্ষা নেওয়া। তৃতীয়টি হল নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তোলা এবং সব শেষে নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করা। চলুন এগুলো একটু ভেঙে দেখা যাক। হ্যাঁ। প্রতিদিন চ্যালেঞ্জ নেওয়ার বিষয়টা আসলে কিভাবে কাজ করে? প্রতিদিন নিজেকে ছোট ছোট চ্যালেঞ্জ দেওয়ার মানে হল সচেতনভাবে কমফোর্ট জোন থেকে এক পা বাইরে রাখা। এটি হতে পারে একদম নতুন একটা বিষয় সম্পর্কে পড়া, অথবা এমন কোনো কাজ করা যা করতে সাধারণত অস্বস্তি কাজ করে। আচ্ছা। মনস্তাত্ত্বিকভাবে এটিকে ডিসেন্সিটাইজেশন বলা যেতে পারে। যখন কেউ বারবার ভয়ের মুখোমুখি হয়, তখন মস্তিষ্ক বুঝতে শুরু করে যে এই ভয়টা আসলে প্রাণঘাতী কিছু নয়। ধীরে ধীরে নতুন চ্যালেঞ্জ নেওয়ার ভীতিটা কমে যায়। এর পরের ধাপগুলো হল ভুল থেকে শেখা এবং নতুন কিছু শেখার অভ্যাস গড়া। এই দুটো ধাপ আসলে একে অপরের পরিপূরক। যখন কেউ ভুল থেকে শেখে, তখনই তো আসলে তার নতুন কিছু শেখার অভ্যাস তৈরি হয়। একদম ঠিক। কিন্তু আমার মনে হয় সবচেয়ে কঠিন অংশটা লুকিয়ে আছে 4 নম্বর পয়েন্টে,
নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করা। কারণ মানুষের স্বভাবই হল নেতিবাচক দিকে আগে ফোকাস করা। নিজেকে দোষ না দেওয়ার প্রথম ধাপই হল নিজের সাথে কথা বলার ধরন বা সেলফ টক পরিবর্তন করা, যেটা আমরা একটু আগে আমি এখনো পারিনি অংশে দেখলাম। হ্যাঁ, আর এই সেলফ টকের পরিবর্তনের বিষয়টা সরাসরি নিউরোপ্লাস্টিসিটির সাথে যুক্ত। নিউরোপ্লাস্টিসিটি বিষয়টা একটু সহজ করে বলবেন? ধরুন, একটা খুব ঘন জঙ্গল আছে। আচ্ছা। সেই জঙ্গলের ভেতর দিয়ে যদি প্রতিদিন একজন হাঁটে, তবে পায়ের চাপে সেখানে একটা পরিষ্কার পথ তৈরি হবে। যত বেশি হাঁটা হবে, পথটা তত বেশি স্পষ্ট ও প্রশস্ত হবে। আমাদের মস্তিষ্কের নিউরাল পাথওয়েগুলো ঠিক এভাবেই কাজ করে। তার মানে নেতিবাচক চিন্তা হলো সেই পুরনো পথটা, যেখান দিয়ে আমরা এত বছর ধরে হেঁটে আসছে। একদম তাই। বছরের পর বছর ধরে আমি পারবো না বা আমি ব্যর্থ ভাবতে ভাবতে মস্তিষ্কে নেতিবাচক চিন্তার একটা চৌড়া হাইওয়ে তৈরি হয়ে গেছে। বুঝতে পারছি। এখন যখন কেউ হঠাৎ করে আমি এখনো পারিনি বা ইতিবাচক চিন্তা শুরু করে, তখন সে আসলে জঙ্গলের ভেতর দিয়ে একটা নতুন পথ তৈরি করার চেষ্টা করছে। প্রথম দিকে এই নতুন পথে হাঁটা খুব কঠিন। কিন্তু প্রতিদিন যখন ছোট ছোট চ্যালেঞ্জ নেওয়া হয়, নিজের ভুলগুলো থেকে শেখার চেষ্টা করা হয়, তখন এই ইতিবাচক চিন্তার নতুন পথটি ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। আর পুরনো নেতিবাচক চিন্তার পথে যেহেতু আর হাঁটা হচ্ছে না, তাই সেখানে আগাছা জিমে পথটা একসময় পুরোপুরি বন্ধ হয়ে যায়। মস্তিষ্কের এই গঠনগত পরিবর্তনের ক্ষমতাই হল নিউরোপ্লাস্টিসিটি। জঙ্গল আর নতুন পথের এই মেকানিজমটা পুরো বিষয়টা একদম স্ফটিকের মতো পরিষ্কার করে দিল। তার মানে এটা রাতারাতি ঘটার মতো কোনো বিষয় নয়, এটা একটা দীর্ঘমেয়াদী চর্চা। হ্যাঁ, প্রথম প্রথম সচেতনভাবে এই নতুন পথে হাঁটতে কষ্ট হবে, কিন্তু একসময় মস্তিষ্ক অভ্যস্ত হয়ে যাবে। চিন্তার ধরন বদলানোটাও আসলে একটা স্নায়ুবিক ব্যায়াম। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে পুরো বিষয়টা সারসংক্ষেপ করলে দেখা যায় যে জীবনে কোনো বড় পরিবর্তন আনতে হলে সবার আগে চিন্তার ধরন বা মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। ঠিক। ফিক্সড মাইন্ডসেট মানুষকে আটকে রাখা একটা অদৃশ্য গণ্ডির ভেতর, যেখানে সে শুধু অন্যের সাথে নিজের তুলনা করে, জিরো সাম গেমের ভয়ে ভোগে আর ব্যর্থতাকে নিজের পরিচয়ের স্থায়ী অংশ হিসেবে ধরে নেয়। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট শেখায় যে মেধা বা প্রতিভা হল স্রেফ একটা শুরুর বিন্দু। আসল ম্যাজিকটা লুকিয়ে আছে প্রচেষ্টা, অধ্যবসায় আর ব্যর্থতাকে ডেটা হিসেবে গ্রহণ করার মধ্যে। নিজের ভেতরের এখনো পারিনি শব্দটাকে জাগিয়ে তুলতে পারলে মস্তিষ্কের নিউরাল পাথওয়েগুলো সব সময় সমাধানের পথ খুঁজতে থাকে। এবং এই পরিবর্তনের যাত্রাটা শুধু জাগতিক সফলতার জন্যই নয়, বরং একটি অর্থবহ, চাপমুক্ত এবং কৌতূহলপূর্ণ জীবনযাপনের জন্য অত্যন্ত জরুরি। যখন কেউ প্রমাণ করার চাপ থেকে মুক্ত হয়, তখনই সে প্রকৃত অর্থে শিখতে শুরু করে। আজকের এই চমৎকার আলোচনাটি শেষ করার আগে একটি গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। উৎস উপাদানে বলা হয়েছে সঠিক মাইন্ডসেট থাকলে অসম্ভব বলে কিছু থাকে না। কিন্তু প্রশ্ন হল, এই গ্রোথ মাইন্ডসেট কি মানুষকে শুধুই এক অন্ধ প্রতিযোগিতায় সফলতার দিকে অবিরাম দৌড়াতে শেখায়, নাকি এটি আমাদের ব্যর্থতাকে জীবনের একটি স্বাভাবিক, এমনকি আনন্দদায়ক অংশ হিসেবে মেনে নেওয়ার এমন এক পরম স্বাধীনতা দেয়, যেখানে অসম্ভব বা ব্যর্থতার শব্দগুলো তাদের ভয়ঙ্কর রূপটাই হারিয়ে ফেলে? এটা খুবই চমৎকার একটা দৃষ্টিকোণ। দেখা যেতে পারে সমাজ যদি অন্যের সাথে প্রতিযোগিতা করা পুরোপুরি বন্ধ করে দেয় এবং মানুষ শুধুমাত্র নিজের গতকালকের অবস্থার সাথে আজকের নিজের প্রতিযোগিতা করা শুরু করে, তবে কি এই সমাজের সফলতার যে প্রচলিত সংজ্ঞা আছে সেটাই পুরোপুরি বদলে যাবে না? সত্যি, সফলতার পুরো সংজ্ঞাই তখন নতুন করে লিখতে হবে। সফলতার এই নতুন সংজ্ঞা খোঁজার আমন্ত্রণ জানিয়েই আজ শেষ করছি। চিন্তার এই নতুন দরজাগুলো সবার জন্যই খোলা রইল।